ব্যাংকের এমডি পদে কি মধু? ডক্টর ইউনূস বিষয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তির ঘোষণা। পেঁয়াজের কেজি ছুঁয়েছে 110 টাকায়। সবজি, মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। বৃষ্টি বন্যার অজুহাত বিক্রেতাদের। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নদী ভাঙন, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা নির্মাণে বিশ্বব্যাংক সহ বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন তখন নিজের টাকায় পদ্মা সেতু করতে গিয়ে জনগণ ছাড়া কাউকেই পাশে পাননি তিনি। অনেক ঝড় মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করায় এর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধন্যবাদ জানান। এমডি পদ না থাকায় হিলারি ক্লিন্টনের নির্দেশে অর্থায়ন বন্ধ করা হয় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেন, এমডি পদে কি মধু আছে এখন বোঝা যাচ্ছে। ট্যাক্স ফাঁকি, লেবার কোর্টে মামলার পর অডিট রিপোর্ট এলে আরও পরিষ্কার হবে ইউনূসের মামলার। এর আগে বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গত কয়েকদিন থেকে মাওয়ায় বইছে উৎসবের আমেজ। মাওয়া প্রান্তে এই সুধী সমাবেশে 2 থেকে 2,500 সুধীজন অংশ নেন। 2022 সালের 25 জুন সড়ক পথের কাজ শেষ হয়। পরে 2023 সালের 10 অক্টোবর চালু হয় প্রকল্পের রেলপথ। পদ্মা পাড়ের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকে বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তাই একদিনে সব টাকা খরচ করব না। যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব এবং আমি নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় প্রয়াত অর্থমন্ত্রী এসে বললেন, তারপরে তাদের অনেক শর্ত, বললো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। থামছে না পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার পেছনে বৃষ্টি ও বন্যার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন করে বাড়েনি মুরগির দাম। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে সেঞ্চুরি পার করে দাম ঠেকেছে 110 টাকায়। আলুর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। এতে দিশেহারা ক্রেতারা। আলু তো মনে করেন 70 টাকা, পেঁয়াজ 120 টাকা করে। আর কি করা গেছে, দাম বাড়তেছে, কিনে খাইতেছি, কিছু করার নেই। পেঁয়াজ আপনার এখন 100 টাকা 105 টাকা চলতেছে। পাইকারি আমাদের 95-100 টাকা কিনা পড়ে। গত সপ্তাহে কম ছিল, গত সপ্তাহে আপনার ছিল 85-90 টাকা। এই সপ্তাহে বাড়ছে পেঁয়াজ আপনার 3 দিনে বাড়ছে। বেগুন 100 টাকা কেজি। কি খাবেন বললেন? কোনো খাওয়ার কিছু আছে এই দেশে? আমাদের, আমি সরকারি থেকে করি, আমার বেতন বাড়ে না 1 টাকাও। বেতন বাড়ে না কিন্তু সব কিছু দাম বাড়ছে। সবজির দামও কেজিতে 60 থেকে 100 টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। আমাদের বেতন বাড়ে নাই, কারো ইনকাম বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে জীবনযাত্রার মান অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। বৃষ্টির আগে একটু দাম কমেছিল জিনিসপত্রের, বৃষ্টির পরে একটু বেশি দাম দেখা যায়। শাক, সবজি, তরিতরকারি সবই ঊর্ধ্বমুখী, মানে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, হিমশিম খেতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। 20 থেকে 50 টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 4 কেজি ওজনের মাছ আসলে আপনার 500 থেকে 480 টাকা, এখন হলো 450 থেকে 60 টাকা। কোনটা কমেছে আমি তো বুঝি না। ওনারা বলছে এটা ঠিক না, মাছের দাম ঠিকই বেড়ে আছে। 100 গ্রাম বা 900 গ্রাম সাইজ হবে, এটার দাম তো অনেক বেশি বলে মনে হয়। এই সময় তো ইলিশ মাছের মৌসুম, এই সময় ইলিশ মাছের দাম আরও কম হওয়া উচিত। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ একটু হালকা একটু বেশি, কিন্তু বেশি একটা না। 20 টাকা কমে সোনালী 330 টাকা এবং 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তবে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
অতিবৃষ্টি আর উজানের ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গাইবান্ধার নতুন নতুন এলাকা। জামালপুর এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আগের মতোই তীব্র ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের নদী তীরবর্তী এলাকায়। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। এদিকে আর বৃষ্টি না হওয়ায় সিলেটের পরিস্থিতি উন্নতির দিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। তবে তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচে। তিস্তার পানি আবারও বাড়তে থাকায় তলিয়ে গেছে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুরের বিভিন্ন এলাকা। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে বন্যার্তরা। হঠাৎ করে এমন ভাবে পানিটা বাড়ছে, মানে কি টানি কিছুই টানার মনে সময় পাইতেছি না। হ্যাঁ, এইদিকে মনে হয় যে পালেহারি ভেসে যায়, এদিকে মনে হয় যে চকি তোলা করা লাগে, ধানের বস্তা সরান লাগে, হ্যাঁ গরু সরান লাগে, গরু বান্ধব নিয়ে আসা লাগে, বিভিন্ন সমস্যা, খুবই সমস্যা। বাড়ি থেকে বের হলেই পানি, এই পানির মধ্যে তো আর কোনো কিছু করা সম্ভব না। গরু ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছে। সরকারি সাহায্য পালে না বেশি আমাদের না উপকার হলে হয়, মানে খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে। জামালপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ঝিনাই সহ সব নদ নদীর পানি বাড়ছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রেই তাদের একমাত্র ভরসা। উজানের ঢলে বাড়ছে যমুনার পানি। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে চলছে ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে এ অঞ্চলের 1.5 শতাধিক বাড়িঘর স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। আতঙ্কে এলাকাবাসী। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ছেই। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 6টি উপজেলা। বন্ধ রয়েছে চিলমারি থেকে রৌমারীগামী ফেরি চলাচল। আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। তাকিয়ে আছে ত্রাণ সহায়তার দিকে। মানুষের এই মুহূর্তে খাদ্য সংকট দিয়েছে, বিশেষ করে এই মুহূর্তে শুকনো খাবার দেওয়া জরুরি এবং শিশু খাদ্য। সেই সাথে এখন পর্যন্ত আমি যেটুকু জানি যে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ মানুষের হাতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পৌঁছায়নি। এটিতে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরিস্থিতি মারাত্মকের দিকে যাবে। এদিকে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সব কয়টি নদীর পানি কমতে শুরু করায় পরিস্থিতি উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় বাড়িঘরে ফিরছে স্থানীয়রা। তবে এখনো স্বাভাবিক হয়নি গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। টাঙ্গাইলে বৃষ্টি অব্যাহত থাকায় জেলার সবকটি নদীর পানি বাড়ছে। নতুন করে তলিয়েছে কালিহাতী ও সদর উপজেলার কয়েকটি গ্রাম। দেখা দিয়েছে ভাঙনও। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান টেকসই না হলে রাজস্ব আদায় প্রক্রিয়া জোরদার হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাসউদ্দিন। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক বা বৈদেশিক উৎসের পরিবর্তে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। ডিবেট ফর ডেমোক্রেসির শুক্রবারের বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। ড ফরাসউদ্দিনও দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমানভাবে দুর্নীতির বিরুদ্ধে, এখন তো শুরু হয়েছে, কিন্তু এইটা কতদূর যায়, নাকি মাদকের সম্রাটদের মতোই আবার রাস্তা হারিয়ে ফেলে, সেটাও তো দেখতে হবে। খেলাপি একেবারে সঠিকভাবে পরীক্ষিত হলো 1,56,000 কোটি টাকা এবং প্রায় 50,000 কোটি টাকা সুদ মওকুফ। সুদ মওকুফটা অত্যন্ত আপত্তিজনক কাজ বলে আমি মনে করছি। ড ফরাসউদ্দিন বলেন, সরকার বাজেটে মূল্যস্ফীতি 6.5% মধ্যে নামিয়ে আনার যেই টার্গেট ঠিক করেছে তা অর্জন হবে না। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক থেকে টাকা ধার করাকে শাখের করাত বলে মন্তব্য করেন সাবেক এই গভর্নর। উচ্চ হারে সুদ দিচ্ছে সরকার এবং ব্যাংকের মালিক তথা বেসরকারি খাতের শিল্পপতিরা এই লাভ দিয়া তাদের কিন্তু থলি ভরছেন। আমার প্রস্তাব হলো এই উভয় খাত থেকে ঋণ করা খুব বড়ভাবে কমিয়ে ওই ঋণটা সেভিং সার্টিফিকেটে সংগ্রহ করব। আমি বলছি 1,15,000 কোটি টাকা কেন আমরা
জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করি না। এটার সুবিধাটা হলো এটাতে কোনো মূল্যস্ফীতি নেই। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভিনদেশি মশলা গোলমরিচ চাষে সফল চট্টগ্রামের কৃষকরা। ফটিকছড়ি এবং মিরসরের দুর্গম পাহাড়ি এলাকায় গোলমরিচের 200 বাগানে ফলন দেখে হাসি ফুটেছে তাদের মুখে। প্রায় শতভাগ আমদানিকৃত গোলমরিচের বাণিজ্যিক চাষে বিপুল সম্ভাবনা দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসিরউদ্দিন, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। মশলা জাতীয় অর্থকরী ফসল গোলমরিচ। ভিনদেশি এই মশলা কেবল খাবারকে সুস্বাদু করে না, বিভিন্ন ভেষজ ওষুধের সাথেও ব্যবহার হয়। কিন্তু দেশে এর উৎপাদন খুব কম, তাই এর চাহিদা মেটাতে ভরসা আমদানি। আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের গোলমরিচ চাষে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ এবং বেসরকারি সংস্থা। আগ্রহ দেখিয়েছেন চট্টগ্রামের পাহাড়ি এলাকার কৃষকরাও। 5 বছর আগে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ শুরু হয় ফটিকছড়ি ও মিরসরাইয়ের পাহাড়ি এলাকায়। প্রায় 200 গোলমরিচের বাগান গড়েছেন চাষিরা। তবে কাঠবিড়ালির উৎপাত এবং পানির সংকট ভোগাচ্ছে চাষিদের। ফলনটা ভালো হলে তো আমার আর কষ্ট হবে না, আগের মতন আর কষ্ট করা লাগবে না, এই আশা করি আমরা এখানে ক্ষেতের মধ্যে এখন আসি। বড় গাছটাই একটু বেশি ধরে, আরগুলা কমে না। গাছ আছে আল্লাহ দিলে ইনশাল্লাহ, গাছ সপ্তাহে ধরলে প্রচুর হবে ইনশাল্লাহ, এটাতে কোনো আর সমস্যা নেই। মানে ছিঁড়ে গাছ থেকে শুকাই দিই, শুকানোর পরে এটাকে যখন আমরা বাজারে বিক্রি করি খুবই ভালো দামে বিক্রি করতে পারি, যে কারণে সেটা আয়ও করা যায়। করতে ভালো লাগে, ওই কার্টুন দূরে খাইলা যে এই কষ্ট। আর পানি নাই, পানিও বর্ষাকালে বহু কষ্ট করে, বর্ষাকালে তো লাগে না, হুদিনকালে পানির বহুত কষ্ট। গাছে গাছে বেয়ে ওঠে গোলমরিচের লতা। পরগাছা না হওয়ায় কোনো ক্ষতি করে না গাছের। রোপণের 3 বছরের মাথায় ফলন আসে। ফলন দেয় 25 বছর পর্যন্ত। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে 8 কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এনজিও সংস্থা আপকা একসাথে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সম্প্রসারণের চেষ্টা করছি। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং এটা রোপণ পদ্ধতি কোন জায়গায় লাগালে ভালো হয়, এরকম বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আমরা ওনাদের সাথে একই সাথে ট্রেনিংয়ের আয়োজন করি এবং কৃষকদেরকে হাতে কলমে শিখাই। চাষিদের কারিগরি ও অর্থ সহায়তা দিচ্ছে সরকারি সংস্থা পিকেএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। পাহাড়ি এলাকায় গোলমরিচের একটা ব্যাপক হারে করাইতে পারি, তাহলে আমাদের আর আমাদের ইম্পোর্ট করতে এবং আমাদেরকে এক্সপোর্ট করতে পারবো। আরেকটা, এটার মধ্যে এত জাত আমাদেরটা, বিদেশি যে গোলমরিচ ওটা থেকে এটার তুলনা হয় না। এটা অতিমাত্রা জাত এই গোলমরিচটা। এটা আমরা প্রথম বাণিজ্যিকভাবে চাষ করেছি, এর আগেও প্রথম বাংলাদেশে গোলমরিচ চাষ অপকা করেছে। এটা 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 কোনো উদ্যোক্তা বা সরকারও বাণিজ্যিকভাবে চাষ করতে পারেনি। আমদানি নির্ভরতা কমাতে চট্টগ্রামে গোলমরিচ চাষ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্মাণ কাজ শেষের 10 দিনের মাথায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। সড়কের এই বেহাল দশায় ক্ষুব্ধ পটুয়াখালীর মহিপুরের মানুষেরা। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এমন অবস্থা হয়েছে। এলজিডি অফিসের উদাসীনতা এবং ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেছেন তারা। সড়কটি ফের সংস্কারের নির্দেশ দেওয়া হলেও টেকসই নতুন সড়ক চান স্থানীয়রা। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলামের মিরনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। 10 দিন আগেই শেষ হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার সড়কের কাজ। এর মধ্যেই ধরেছে ফাটল, উঠে গেছে বিটুমিন, কোথাও কোথাও মিশে গেছে মাটির সাথে। 1.33 লাখ টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তালতলির সাথে যাতায়াতের অন্যতম এই রাস্তায় এখন মোটরসাইকেল, অটোরিকশার মতো হালকা যান চলাচল করলেও রাস্তা দেবে যায়। স্থানীয়রা বলছেন, সড়ক সংস্কারের নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। অনিয়মের বিষয়ে কথা বললেই দেখানো হতো মামলা হামলার ভয়। ম্যানেজার আসলে যে এই রাস্তায় যে দায়িত্ব আলে হ্যাঁ ডাকলইছি, আমার বিভিন্ন ভাষা খারাপ করে কথা কইছে। আমরা এই বন্ধ করছি, এই জন্য আমাকে কইছে তোমাকে ছবি দিলে নিস কন্ট্রাক্টরে আলামিন নাকি হে করছে, হওয়া দেয় না, ইদারে পাড়া দিলে ড্যাপ ড্যাপ করে। অনিয়মের চিত্র বেরিয়ে আসায় রাস্তা পরিদর্শন করে ফের সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপিয়েছে সাব কন্ট্রাক্টরের ওপর। শেষের দিনে কাজটা করছে, আমরা হয়তো বা তদারকি করতে পারি না। আমরা অনেক সময় মিস্ত্রি বা সাব কন্ট্রাক্ট যারা থাকে তাদের উপর নির্ভরশীল থাকি। তো ওনারা এই কাজটাকে তাড়াহুড়ো করে করার কারণে ওই সব জায়গায় একটু ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেটা আমরা এখন ঠিক করে দেবো। ভারী বর্ষণের কারণে রাস্তার কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং তার সম্পূর্ণ বিল আমরা পরিশোধ করিনি, তার জামানতও আমাদের কাছে রয়েছে। এই ভারী বর্ষণটা শেষ হলেই শুকনো একটু রৌদ্রতাল আবহাওয়া হলে এই রাস্তাটি সে দ্রুত মেরামত করে দেবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান, ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি। অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং হাত দ্বারা পিচ উঠে যাচ্ছে এই বর্ষায়। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার সুপারিশ দেওয়ার জন্য বলছি। যেন তেন সংস্কার না করে নতুন সড়কের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কচু চাষে ভাগ্য বদলেছেন নড়াইলের সুমন বিশ্বাস। কোথাও কোনো শিক্ষা বা প্রশিক্ষণ নয়, ইউটিউব দেখে পানি কচু চাষ শিখেন এই যুবক। বছরে আয় করছে লাখ লাখ টাকা। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ এবং রোগবালাই কম থাকায় এই কচু চাষ অনেকের জন্যই হতে পারে অনুকরণীয়। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটু রিপোর্ট করছেন। 4 থেকে 6 ফুট সাইজের এই পানি কচুর এক একটার ওজন প্রায় 10 থেকে 15 কেজি। পাইকারি বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 80 টাকা। পাশাপাশি আয় হচ্ছে কচুর লতি বিক্রিতেও। নড়াইল পৌরসভার ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস 1 বছর আগে ইউটিউবে এই কচুর চারা দেখে উদ্বুদ্ধ হন। নিজের 50 শতক জমিতে শুরু করেন কচু চাষ। প্রতিদিন 150 থেকে 250 পিস কচু বিক্রি করেন তিনি। লতি বিক্রি করেও ভালো লাভ হয় তার। আনুমানিক আমি এ পর্যন্ত এই 5000 কচু থেকে আপনার 1,20,000 টাকার মতো শুধু লতি বিক্রি করেছি এবং আমি আনুমানিক প্রায় 80-90 টাকার কচুই বিক্রি করেছি। এখনও তো আমার খেতে অনেক কচু আছে। আনুমানিক ধারণা করছি যে 4 লক্ষ টাকা আমার সব খরচ খরচা বাদ দিয়েও আমার 4 লক্ষ টাকা লাভের অংশটা থাকবে। ধোপাখোলা গ্রামের কচু এবং লতি কিনতে প্রতিদিন ভিড় জমে আশপাশের জেলার পাইকারদের। আমার বয়সে আমি দেখিনি এত বড় কচু, খাতি ভালো আছে। বাজারে কচুর চাহিদা অনেক, এমনকি রাস্তায় নিলে অনেক পাবলিকই এখান থেকে অনেক প্রতিদিনই 20-30টা এই রাস্তা থেকে সেল হয়ে যায়। আমি 100 টাকা বেশি, 80 টাকা বেশি, 90 টাকা বেশি, বুঝছেন। আর যারা যারা নেছে তারা বলে যে খুব স্বাদ কচু, গাল ধরে না এই কচু। কচু চাষে উৎসাহীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি কচু খুবই সহজ চাষ পদ্ধতির একটা চাষাবাদ, যেখানে একটু নিচু জমি সাধারণত থাকে সেই সব জায়গাগুলোতে পানি কচু চাষ করা যায় এবং রোগবালাই তুলনামূলক অন্যান্য ফসলের চাইতে অনেক কম। শুধুমাত্র সুস্থ সবল যদি চারা লাগানো যায় এবং কিছুটা নিয়মিত পরিচর্যা করা যায় তাহলেই অল্প জায়গা থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব পানি কচু চাষ করে। নড়াইল সদর উপজেলায় এবছর 142 হেক্টর জমিতে কচু চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম চিটু বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। টাঙ্গাইলের দিলদুয়ারে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। জামালপুরের সরিষাবাড়িতে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ নয়, বন্যা মোকাবেলায় স্থায়ী সমাধান চায় সুনামগঞ্জের দুর্গতরা। এ দাবিতে শহরের ট্রাফিক পয়েন্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন করে। নদী খনন এবং হাওরে নির্মিত ইটনা মিঠা মাইন অল ওয়েদার সড়কে প্রভাব নির্ণয়ে হাইড্রোলজিক্যাল স্টাডির দাবি জানান বক্তারা। সিলেটে বন্যায় বিপর্যস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে সিলেটের গোয়েনঘাটের দাতারগুল এলাকার শিয়ালা হাওরে 150 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শাহজাহান, কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি বিভাগের ডিন ডক্টর মেহেদি হাসান খান, কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার দলিলুর রহমান সহ অন্যরা। কুড়িগ্রামে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে কাজ করছে বিআরটিএ।
শহরের বাস টার্মিনাল এলাকায়। এতে উপস্থিত ছিলেন জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমান। ছাত্রলীগ নেতা আশিক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে। সকালে বড়াইগ্রাম উপজেলার চান্দাই বাজারে এতে উপস্থিত ছিলেন নিহতের পরিবার সদস্য ও এলাকাবাসী। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তৃতীয় একাডেমিক ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে নাটোরে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার প্রধান উপদেষ্টা আমেল খান চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ব্যাংকের এমডি পদে কি মধু? ডক্টর ইউনূস বিশ্ব প্রশ্ন প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তি ঘোষণা। পেঁয়াজের কেজি ছুঁয়েছে 110 টাকায়। সবজি মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। বৃষ্টি বন্যার অজুহাত বিক্রেতাদের। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নদী ভাঙন, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews-এর। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।